এয়ারপোর্ট, এখানে বিমান নামবে উঠবে, এটা নাম করে এখানে রাংখল, কলই, দেববর্মা, রুপিনীদেরকে উচ্ছেদ করেছিল, পুরা খালি। এখন কি ওখানে এয়ারপোর্ট আছে? নাই, জায়গাটা দখল হয়ে গেল। হাজার হাজার পরিবার, এক পরিবার নয়, একটা পরিবার নয়, দুইটা পরিবার নয়, ডম্বুর, গন্ডাছড়া, তারপরে আপনার রসিয়াবাড়ি থেকে শুরু করে রতননগর, আনন্দনগর থেকে শুরু করে বিশাল একটা এরিয়া ডুম্বরে বাঁধ দিল, সবাই জলের ভিতরে পড়ে গেল। সমস্ত জমি, এত জমি, এত ভালো জমি, এই জমিতে কি হলো? সব জল আর জল। উচ্ছেদ হলো কারা? রিয়াং, ত্রিপুরা, এই সমস্ত এলাকার এই সমস্ত পরিবার। আজকে ওরা কোথায়? এভাবে যখন উচ্ছেদ হলো, কম্পেনসেশন দেওয়া হলো না, তখন তাদের কাছে কাগজ ছিল না, কাগজ আমাদের করার অভ্যাস ছিল না। এটা আমাদের মাটি, এখানে আমরা জন্ম। কি 100 বছর, অনেক বছর আগে এখানে মারা আছে। ঠিক সেভাবেই ডুম্বরে এভাবে উচ্ছেদ করা হলো। যারা উচ্ছেদ হতে চায়নি তাদের উপরে ভরভর আক্রমণ করা হলো, পুলিশ মিলিটারি দিয়ে তাদেরকে উঠিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত তারা আসলো মিজোরাম থেকে আবার বিতাড়িত হয়ে ত্রিপুরা আসলো। ত্রিপুরাতে যখন আসলো তাদেরকে বলা হলো শরণার্থী, রিয়াং শরণার্থী। আজকে এই রিয়াং শরণার্থীকে কেন্দ্র করেই তো গন্ডগোল। ঠিক এইভাবে আমাদের বুর্জনগরের পাশে একটা, এটাকে আমরা কি বলি, যেখানে থার্মাল প্রজেক্টের নামে, গ্রুপ সেন্টারের নামে হাজার হাজার পানি এভাবে নিয়ে গেল। প্রচুর ত্রিপুরা রাজ্যের উপজাতি জনজাতিদের অর্ধেক জমি এইভাবে তারা কেড়ে নিল। আর এখানে জহরনগরের বিএসএফ ক্যাম্প আছে, এখানে নতুন করে বিএসএফ ক্যাম্প কেন? তাহলে জিরানিয়াতে নিয়ে যান, জিরানিয়া বাজারের কাছে, তাদেরকে উচ্ছেদ করুন। নাহলে কামান চমনে খালি করে এখানে বিএসএফ ক্যাম্প করুন। কেন জনজাতিদের উপর এটা বারবার আক্রমণ? নিশ্চয়ই আপনারা শুনছেন ফায়ারিং রেঞ্জ কোথায় হবে? শৈলাংটা, মানিকপুর, সামনো, বিস্তীর্ণ এলাকা। 9টা ভিলেজ কমিটিকে উচ্ছেদ করে এখানে আর্মিদের ফায়ারিং রেঞ্জ করা হবে। আন্দোলন করলো কারা? আইএনপি। সংগ্রাম করলো কারা? বিজয় রাঙ্কল, আর্মির ব্রিগেডিয়ার। আসাম রাইফেল ব্রিগেডিয়ার কাছে গিয়ে উনি যে বক্তব্য রেখেছেন, আপনারা করতে পারেন ফায়ারিং রেঞ্জ, আপনাদের কামান আমার বুকে দিয়ে আগে চালাও, আপনারা কামানটা আমার উপর দিয়ে আপনারা গুলি করে আমাকে হত্যা করার পর আপনারা করেন। আমরা কিন্তু ছেড়ে দেব না, আমরা ছাড়বো না। শুধু এখানেই শেষ নয়, কাঞ্চনপুরে 6টা ভিলেজ কমিটি 1500 পরিবার, কিনা বলে প্রায় 4000 পরিবারকে উচ্ছেদ করে আবার নতুন করে তারা বিএসএফ ফায়ারিং রেঞ্জ তারা আবার শুরু করলো, করার চেষ্টা করলো। বিশাল একটা এলাকা, দশমণি পাড়া থেকে, দশদা থেকে শুরু করে মনসবেলেঙ্গা থেকে শুরু, বিরাট এরিয়া। তখন নাগরিক মঞ্চ নামে তখন সংগঠন কেন করলো না তারা? রিয়াংরারে যখন কেন্দ্র, রাজ্য এবং মহারাজ প্রদীপ কিশোর দেববর্মা চুক্তি করে যখন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো, তখন তারা করলো না, এখানে রাখা যাবে না। আর যখন বিএসএফরা যখন ফায়ারিং রেঞ্জ করবে তখন তারা স্বাগত জানাইছে। দেখুন বন্ধুগণ, কাজেই আমরা আপনাদের পাশে আমরা থাকবো।
আইএনপিটি সবসময় 1967 সাল থেকে তৎকালীন টিউজিএস এই ত্রিপুরা উপজাতি যুব সমিতি জন্মলগ্ন থেকে আমাদের প্রতি যারা শোষণ করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জমি জায়গা যারা দখল করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এবং এই সংগ্রাম শুধু এখানেই নয়, আমরা সেদিন বলেছিলাম ত্রিপুরায় যে থাকো, তবু যে সমস্ত ত্রিপুরা এলাকা আছে, 19টা জনজাতি যে সমস্ত এলাকাতে বসবাস করছে, সেই সমস্ত এলাকাকে বাউন্ডারি করে একটা স্বশাসিত, একটা স্বয়ং শাসিত আমরা যেন নিজেরাই শাসন করতে পারে, সেদিন আমরা দাবি তুলেছিল ষষ্ঠ তফসিল। ষষ্ঠ তফসিল আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বিজয় রাঙ্খলের ত্রিপুর সেনা আন্দোলন, বিজয় রাঙ্খল শেষ পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে যখন হলো না, অগণতান্ত্রিক রাস্তা পর্যন্ত হাতে পর্যন্ত অস্ত্র ধরে সংগ্রাম করতে হয়েছিল। অন্যায় কিছু না। শেষ পর্যন্ত কেন্দ্র সরকার চুক্তি করতে হলো, 3টা জেনারেল সিট এসসি করা হলো। এর মধ্যে ইন্দিরা গান্ধী টিউজিএসের নেতাদের সঙ্গে বৈঠক করে একটা চুক্তি করে, আমরা মিথ্যা বলি না, 1984 সালের 23 তারিখ আগস্ট জেলা পরিষদ দিয়ে দিল, আইন পাস করে দিল। এটার নামটা আজকে এডিসি এলাকা। এডিসি এলাকাতে অন্যায়ভাবে কোনো খাস জমি হোক, পাত্তা জমি হোক, আপনার নামে যদি পর্চা থাকলেও এটা দখল করতে পারে না। কিন্তু আমাদের উপর এখানে আপনার পর্চা থাকলেও, খাস জমি থাকলেও হলেও, ওই পাত্তা জমি হলেও এটা দখল করতে চায়, কিন্তু আইন নেই। এই জন্য আমরা বলছি প্রয়োজনে আমরা সংগ্রাম করব সারা ত্রিপুরাতে। নিশ্চয়ই আপনারা দেখছেন গত 21 তারিখ জানুয়ারি আমরা এডিসিতে যে শৈল্যাংটা, মনু শৈল্যাংটা, লালডেঙ্গা, তারপরে কাঞ্চনপুর হয়ে সিংলুম মিজোরাম পর্যন্ত যে রাস্তা, জাতীয় সড়ক, 2000 সালে এটা স্যাংশন করা হয়েছিল। এটাকে জাতীয় সড়কটাকে এই রুটের যে ম্যাপ, এই ম্যাপকে উল্টা তারা আবার অন্য দিকে তারা ডাইভার্ট করে দিল বিপ্লব দেব সরকার। এটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। অনেকে গেছেন গত 25 তারিখ মাননীয় ডিএম সাহেবকে আমরা কড়া ভাষায় আমরা সেদিনও আমরা হুঁশিয়ার দিছি ডিএম সাহেবকে, এইভাবে একটা স্যাংশন করা, এই রাস্তা যে আগে ছিল এভাবে করতে হবে। এই জন্য এখানে যে ফায়ারিং রেঞ্জ বা ক্যাম্প করার যে চেষ্টা, বা এখানে ইলেকট্রিক অফিস করার যে চেষ্টা, এটাকেও আমরা আন্দোলন করবো সারা ত্রিপুরাতে। শুধু এখানে থাকবো না আমরা, এটাকে আমরা প্রত্যেকটা এলাকাতে আমরা নিয়ে যাব, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেব, প্রয়োজনে আমরা কুটে যাব। আইন কি বলে, আইন কি বলে, জেলা পরিষদের যে জায়গার যে আইন, এই আইনকে ফট করে গায়ে জুড়ে বই দেখিয়ে উচ্ছেদ করে এইভাবে দখল করা নিতে পারে না, দখল করে নিতে পারে না। এই বন্ধুগণ, আজকে আমরা যদি ঐক্যবদ্ধ যদি না হই, আমাদের উপর আরো আক্রমণ আসছে। থামসা ঐক্যবদ্ধ আমরা যদি আজকে আমরা এতটুকু 72 পরিবার হোক, 10 পরিবার হোক, আমরা এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, পরের দিনই যদি আরেকটা দল এসে যদি বলে করতে হবে, তাহলে চলবে না। আমরা করবো না, আমরা করতে দিব না, রক্ত দেব, আমরা করতে দেব না। এই জায়গাতে আমরা সবাই একসাথে থাকতে হবে। এটা ছাড়া, এছাড়া আন্দোলন ছাড়া কোনোভাবে এটা আটকানো যাবে না। আন্দোলন করতে হবে, শুধু এখানে নয়, আজকে যদি লালছড়ি নয়, পরে যদি
আমবাসার আরো আশেপাশে আমাদের জনজাতিদের গ্রাম এইভাবে উচ্ছেদ হতে পারে? করছে তো তারা। কাজে আমি আশা রাখবো যে বিএসএফ ক্যাম্পের বিএসএফ এর দোষ নেই, এটা তো বিএসএফ এর ব্যাপার নয়। বিএসএফ জায়গা চাইছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার দেখিয়ে দিচ্ছে আপনাদের গ্রামকে। এটা কি করে হয়? এটা কোন দেশের আইন? এটা কি করে হয়? যে গ্রামে উন্নয়ন হচ্ছে না, যে গ্রামে চাকরি হচ্ছে না, চাকরি নেই, রুজি রোজগারের প্রশ্ন, লেবার উপার্জন ক্ষমতার লোক নেই, ঘরবাড়ি ঠিকভাবে আমরা তৈরি করতে পারছি না, সরকারের উপর নির্ভরশীল, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছি না, 3 বেলা রোজগার আমরা করতে পারি না। তার মধ্যে যদি এইভাবে আরেকবার যদি আপনাদের উচ্ছেদ করার জন্য নোটিশ যদি দেয়, তাহলে এটার মতো দুর্ভাগ্য কোথায় গেল সরকার? সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ মানে সবার সঙ্গে থাকবে, সবার বিকাশ হবে। কিন্তু এটা তো সবকা সাথ সবকা বিনাশ। এটা তো লাল শরীকে বিনাশ করে সরকার চলবে? এটা কি করে হয়? এটাও আমাদেরকে বুঝতে হবে। সরকার কি করছেন? সারা ত্রিপুরার স্কুল খালি হয়ে যাচ্ছে। 10,323 চাকরি শেষ, নতুন করে নিয়োগ হচ্ছে না। নতুন করে কোন নিয়োগ হচ্ছে না। নিয়োগ হচ্ছে ঠিকই, 6,939 জন চাকরি দিয়েছে এই জোট সরকার, বিজেপি আইপিএফপি সরকার। বলুন তো এই এলাকার যুবক বা যারা বেকার আছেন তারা কতজন পেয়েছেন? কি জাতি কি উপজাতি? চাকরি গেল কোথায়? বাইরের লোকে এনে চাকরি দিচ্ছে, এটা হিসাব। কোথায় গেল রেগার শ্রমিকের 340 টাকা? 100 দিনের জায়গায় 200 দিন করার কথা ছিল, হচ্ছে না তো। কেন করলো না? মুখ্যমন্ত্রী তো বলছে টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। টাকার অভাব যদি না থাকে, প্রত্যেকটি পরিবারের, সারা ত্রিপুরার বিশেষ করে পাহাড়ি এলাকার প্রত্যেক পরিবারের মহিলাদেরকে জিজ্ঞেস করুন আপনি লোন নিয়েছেন কিনা। লোন তো নিতে হয়, নিল। এটাকে কোন ব্যাংক? বন্ধন। প্রত্যেক পরিবারে বন্ধন ব্যাংকের সঙ্গে মানে নির্ভরশীল হয়ে গেল। সপ্তাহে একবার তাদেরকে টাকা দিতে হবে। বন্ধুগণ, কি করলো সরকার? কি করলো? আমাদেরকে বললো যে আপনারা জিরো ব্যালেন্সে বই করুন। স্টেট ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনারা বই করুন, ব্যাংক বই করুন। ব্যাংক বই করলে কি হবে? টাকা ঢুকবে। কত? 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা টাকা ঢুকছেন আপনাদের ব্যাংকে। এটা তো সরকার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি তো বলছে। কত টাকা ঢুকছে আপনাদের ব্যাংকে? ব্যাংক বইয়ে কত টাকা আছে এখন? জিরো। জিরো ব্যালেন্সে যে আপনারা যে বই করছেন, এই জিরো এখনো জিরো। আর কত বছর হলে পরে আপনাদের পাস বইয়ে টাকা ঢুকবে? হিসাব নাই। হিসাব আছে? নাই। ঘরে ঘরে রোজগার, অর্থ কি? ঘরে ঘরে চাকরি। দিতেই যদি না পারে, তাহলে আপনারা স্বীকার করুন। সুনীল দেওধরজি বললেন চাকরির অভাব হবে না, শুধু মিস কল দেন, মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে চাকরি অফারে এসে পড়বে। এখন সুনীল দেওধরজি তো নিখোঁজ, সব সময় সুইচ অফ। যেদিন মন্ত্রিসভা গঠন সে পরদিন থেকে সুইচ অফ, নাই, সব নাই। তাহলে সবকা সাথ সবকা বিকাশ কোথায়? তা আইপিএফটি তারা নাকি বলছে আমরা ত্রিপুরাল্যান্ডের জন্য আমরা সিগনেচার করেছি, চুক্তি করেছি। চুক্তির কাগজ কোথায়? 3 বছর হয়ে গেল ভোটের সামনে ত্রিপুরাল্যান্ড
ভোট শেষ হইলে নাইলেন। এখন ভোট সামনে, লং মার্চ। কি দাবি? একটাই দাবি, টিপ্রালেন সিংহাঙ্গ। আই সর্বনাশ, ভোটের সামনে হলে টিপ্রালেন সিংহাঙ্গ, টিপ্রালেন আমরা লাগে। ভোট শেষ হইলে মনে নাই। এক এমএলএ গতকাল কইছি, আর আমরা কেমনে আর দাবি করবো কোন সাহেব? আর কি দাবি করা লাগে? তোমরা তো 2018-তে চুক্তি করছে ত্রিপুরাল্যান্ড ব্যাপার নিয়ে, সরকার গঠন করলে ত্রিপুরাল্যান্ড। এখন সরকার গঠন করে 3 বছর হয়েছে, নো ল্যান্ড, তখন খবরই নেই। সংগ্রাম করো, নাহলে এমএলএরা পদত্যাগ করুন, মন্ত্রী পদত্যাগ করুন। পারত না। এত সুন্দর সুন্দর গাড়ি কেমনে সেরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবো বলুন তো আপনারা? কাজে এই সরকার এবং বামফ্রন্ট সরকারও গত 25 বছরে বিভিন্ন ধরনের তৎসা উগ্রপন্থী দমনের নামে শত শত যুবককে সেদিন গুলি করে মেরেছিল এই বামফ্রন্ট সরকার। অনেক গ্রাম কি গ্রাম তারা আগুনে জ্বালিয়ে দিল। বিচার নাই? সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার, তার নামে বুর্জননগর গ্রুপ সেন্টারের সামনে একটা বিরাট মাঠ করতে হবে সৌরভ গাঙ্গুলির নামে। কার জায়গা দখল করতে হবে? ওই এলাকার ত্রিপুরাদের জায়গা দখল করতে হবে। এটা কি করে হয় বলুন? কাজে আপনারা সময়ের মধ্যে আপনারা আমাদের দলে যোগদান করেছেন। আসুন সবাই মিলিয়া, আমরা 2018-তে চলো পাল্টাই কইলাম, এখন আমরা সবাই মিলিয়া যদি চলো উল্টাই, এই সরকারটা উল্টায়া একটা নতুন এডিসির মধ্যে একটা নতুন একটা সরকার আমরা যদি গঠন করতে পারি, আপনাদের জন্য আমরা আছি, আপনাদের পাশে আমরা থাকব, আপনাদের জন্য আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম শুধু আমবাসা বিভাগীয় কমিটিতে সীমাবদ্ধ থাকবে না। এই সংগ্রাম আমরা সারা ত্রিপুরাতে অন্তত সমস্ত কাগজে পত্রে, বিশেষ করে সংবাদ মাধ্যমে আমরা এটা আপনার জানিয়ে দেব যে কোনোভাবেই লালসরা গারো বস্তিতে বিএসএফ ক্যাম্প আমরা বসতে দেব না। প্রয়োজনে আমরা রাস্তা রক্ষা করব, প্রয়োজনে আমরা হাঙ্গার স্ট্রাইক করব, ওটাটা আমরা যাব। কাজে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আসুন একসঙ্গে আমরা লড়াই করি। এই লড়াই আমরা ফল পাবে। যে লড়াই করে আমরা ফল পেয়েছি, যে সংগ্রাম করে আমরা ফল পেয়েছি, যে সংগ্রাম করে আমরা এখনো বেঁচে আছি, সংগ্রাম ছাড়া আমরা বাঁচতে পারবো না। সংগ্রামের মাধ্যমেই, সংগ্রামের অপর নাম হচ্ছে আমাদের যে দল আইএনপিটি, এই দলকে আরো শক্তিশালী করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আশা বিশ্বাস রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যত না হামবাই